সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো জলপাই, কাঁচামরিচ আর রসুন দিয়ে খুবই মজার একটা আচার। এই আচার আপনি বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। কথা না বাড়িয়ে চলুন জেনে খুবই মজার জলপাই, কাঁচামরিচ, রসুনের আচার বানানোর প্রস্তুত প্রণালী। আচার বানানোর জন্য আমি এখানে কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে ৩ থেকে ৪০০ গ্রামের মতো কাঁচামরিচ আছে। এখানে কাঁচামরিচ, জলপাই আর রসুন আমি সম পরিমাণে ব্যবহার করব। এখানে আমি কিছু লাল মরিচ নিয়েছি। দেখার সৌন্দর্যের জন্য এটা একেবারেই অপশনাল। আর যেই মরিচগুলো বড় ওগুলো ভেঙে আমি ২ টুকরা করে নিয়েছি। আর নিয়েছি রসুন। রসুনের কোয়াগুলো আমি আস্ত রেখেছি। যে কোয়াগুলো অনেক বড় এগুলো আমি ২ টুকরা করে নিয়েছি। আপনি এই আচারে রসুন আর জলপাইয়ের পরিমাণ মরিচের তুলনায় বেশিও ব্যবহার করতে পারবেন। আমি এখানে জলপাইগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার একটু চটকে নিব। খুব বেশি একেবারে ভর্তা করব না, জাস্ট একটু ভেঙে নিব। এভাবে সবগুলো জলপাই আমি ভেঙে নিব। সবগুলো জলপাই চটকে নিয়েছি। এবার একটা মশলা বানাবো। সেজন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ ৫ ফোড়ন। নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা। আপনি চাইলে সাদা সরিষার পরিবর্তে লাল সরিষাটাও ব্যবহার করতে পারবেন। নিয়ে নিচ্ছি ৪-৫টা শুকনা মরিচ। ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি ৫-৬ কোয়া রসুন। এবার দিয়ে দিব সামান্য একটু লবণ। এই লবণ দিয়ে যদি আপনি সরিষাটা বাটেন তাহলে সরিষাটা আর তিতা হবে না। নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার। আপনি ঘরের পাশে যেকোনো মুদির দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন। এই সিরকাটার সাহায্যে আমি মশলাগুলোকে বেটে নিব। মশলাটা একেবারে মিহি করে বাটিনি, আধা ভাঙা করে বেটেছি। আর মশলা বাটায় কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। কেন সিরকা ব্যবহার করেছি একটু পরে বলে দিব। কিছু পাঁচ ফোড়ন তেলে আমি গুঁড়া করে নিব। এটা আচারে পরে ব্যবহার করব। চলে এলাম আচার বানানোর জন্য। প্রথমে একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি ২ কাপ পরিমাণ সরিষার তেল। চেষ্টা করবেন সরিষার তেলে আচারটা বানানোর জন্য, এতে আচারের পারফেক্ট টেস্ট পাওয়া যাবে। এই আচারটা ডুবো তেলে রাখতে হয়, সেজন্য তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়। এবার তেলটা গরম হওয়ার আগে আমি এর মাঝে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটা খুব বেশি ভাজতে যাবেন না। অনেক বেশি ভাজলে সরিষার কারণে মশলাটা তিতা হয়ে যাবে। আচারটা তখন খেতে ভালো লাগবে না। মশলাটা একটু নেড়েই আমি এর মাঝে রসুনগুলো দিয়ে দিব। এবার রসুন আর মশলাটা একত্রে চুলার আঁচটা মাঝারি রেখে আমি ৩ থেকে ৪ মিনিটের মতো রান্না করে নিব। রসুনটাকে আমি প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার ১ চা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করব আচারে সুন্দর একটা কালার আসার জন্য। এবার একটু নেড়ে মিশিয়ে আমি এর মাঝে যে মরিচগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেই মরিচগুলো দিয়ে দিব। খেয়াল রাখতে হবে আচারে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। আর মরিচটাও খুব ভালো করে পানিটা শুকিয়ে তারপর ব্যবহার করতে হবে। কোনো রকম পানি থাকলে কিন্তু আচারটা সারা বছর সংরক্ষণ করা যাবে না। খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর কোনো রকম পানি ব্যবহার না করলে এই আচারটা ১ থেকে ১.৫ বছরও ভালো থাকবে। রোদে দেওয়ারও প্রয়োজন পড়বে না। মরিচটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি এর মাঝে জলপাইটা সেদ্ধ করে চটকে রেখেছিলাম সেই চটকানো জলপাইগুলো দিয়ে দিব। আর সিরকা ব্যবহার করার জন্য আচারটা সারা বছর ভালো থাকে। কোনো রকম ফাঙ্গাস পড়বে না বা নষ্ট হয়ে যাবে না। তাই এই আচারে সিরকাটা অবশ্যই ব্যবহার করবেন। আরেকটা কথা মনে রাখবেন, আচারটা কখনোই ঢেকে দিবেন না। ঢেকে দিলে ঢাকনা ঘামিয়ে যে পানিটা পড়ে ওই পানির জন্য কিন্তু অনেক সময় আচারটা নষ্ট হয়ে যায়। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখানে আপনি জলপাইয়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন। জলপাই হাতের কাছে না থাকলে যখন যেই সিজনে যে টক ফলটা পাওয়া যায় সেটা দিয়ে এই আচারটা বানানো যাবে। আমি আচারটাকে প্রায় ৫ থেকে ৬ মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব চিনি। এই আচারটা টক ঝাল মিষ্টি খেতে ভালো লাগে। আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। আপনি চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারবেন। আর মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারবেন। এবার চিনিটা দিয়ে আমি আচারটাকে আরও ৩ থেকে ৪ মিনিটের মতো রান্না করে নিব। ৩-৪ মিনিট পরে আমি এখানে সিরকা দিয়ে দিব। মসলা বেটে নেওয়ার পরে যে অবশিষ্ট সিরকা বা ভিনেগারটা রয়ে গেল সেটা এই পর্যায়ে দিয়ে দিব। এখানে ২ থেকে ৩ টেবিল চামচের মতো ভিনেগার ছিল। এই ভিনেগারটা দেওয়ার জন্য আচারটা নষ্ট হবে না, সারা বছর ভালো থাকবে। সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি আরও মিনিট খানেকের মতো আচারটাকে রান্না করে নিব। মরিচ আর রসুন কিন্তু একেবারে 100% সেদ্ধ করা যাবে না। যেহেতু ডুবো তেলে রাখবো, ডুবো তেলে রাখার পরে
যখন এটা 10 থেকে 15 দিন পর একেবারে নরম হয়ে যাবে তখনই খাওয়ার উপযুক্ত হবে। মিনিট খানেক পর আমি একটু চেক করে নিব। দেখুন রসুনটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে আচারটা চুলা থেকে নামিয়ে ফেলবো। চুলা থেকে আচারটা নামানোর আগে আমি এখানে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। আমি যে 5 ফোড়নটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এই পর্যায়ে ব্যবহার করতে হবে। আর 5 ফোড়নটা দিয়ে আচারটা খুব বেশি সময় চুলায় রাখতে যাবেন না। তাহলে কিন্তু 5 ফোড়নের গন্ধটা নষ্ট হয়ে যাবে। 5 ফোড়নটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলাটা বন্ধ করে দিব। এতে 5 ফোড়নের গন্ধটা থাকবে, আচারটা খেতে অনেক ভালো লাগবে। আচারটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে যখন আচারটা একেবারে ঠান্ডা হবে তখন ফিরে আসব। ফিরে এলাম আচারটা একেবারে ঠান্ডা হওয়ার পরে। দেখুন আচারটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। আপনার যদি মনে হয় এখানে তেলের পরিমাণ কম, তাহলে আপনি তেল গরম করে নরমাল তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করবেন। এরকম শুকনা কাঁচের বয়ামে আচার রাখতে হবে। প্লাস্টিকের বয়ামে রাখলে আচারটা অনেকদিন ভালো থাকবে না। এবার এর মাঝে আমি আচারটা নিয়ে নিব। আবারও বলছি, আচারগুলো যাতে তেলে ডুবানো থাকে সেটা খেয়াল রাখতে হবে। যদি তেলের পরিমাণ কম হয় তাহলে তেল গরম করে নরমাল তাপমাত্রায় এনে তারপরে তেল ব্যবহার করবেন। অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন। মাঝে, মাঝে রোদ দিতে পারলে ভালো। আর রোদ দিতে না পারলেও এই আচারটা বছরখানেক ভালো থাকবে। আচারে কখনোই ভিজা চামচ ব্যবহার করবেন না বা হাত দিয়ে উঠাবেন না। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।